নিজে একজন সার্জন, তাই বলে সবসময় শুধুমাত্র সার্জারি, কাটাছেঁড়া, অপারেশন, হার্নিয়া, মলদার, ব্রেস্ট, টিউমার এগুলো নিয়ে কথা বলবো? সার্জনরা কি বই পড়ে না? সার্জনরা কি বুক রিভিউ করতে পারে না? আলবত পারে। তবে সেক্ষেত্রেও কিন্তু ট্রেডিশন ভাঙতে পারিনি। এমন একটি বই রিভিউ করছি যার রচয়িতা নিজে একজন চিকিৎসক এবং যে চরিত্রটি নিয়ে আলোচনা করব তিনিও একজন চিকিৎসক। নমস্কার, আমি ডাক্তার অনুজকান্তি দাস, একজন জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জন। আজকের এই ভিডিওতে আমি একটু সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে আলাপ করব। আমি যে উপন্যাসটির রিভিউ করব তার নাম হচ্ছে অগ্নিশ্বর। ওই উপন্যাসের সাথে সমসাময়িক চিকিৎসা ব্যবস্থা নিয়েও আলোচনা থাকবে। তাহলে চলুন ফ্রন্ট পেজের ছবিটাকে পরিচয় করিয়ে দিয়ে শুরু করি আমাদের আজকের আলোচনা। এবং আমি অনুরোধ করব আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। এবং যে ছবিটির কথা বলছি এই ছবিটা আমার জন্য সবচেয়ে স্পেশাল। ছবিতে একেবারে নিচে বাম দিকে বসে আছেন যিনি, উনি হচ্ছেন আমার বাবু অবনীমোহন দাস, একজন বীর মুক্তিযোদ্ধা এবং প্রাইমারি স্কুল শিক্ষক, প্রধান শিক্ষক ছিলেন উনি। মাঝখানে যিনি বসে আছেন আমার মা কল্পনা রানী দাস এবং একজন গৃহিণী। সবচেয়ে বড় কথা হচ্ছিল আমরা আজকে যে পজিশনে এসেছি, যে অবস্থানে আমরা তিন ভাই বোন এসেছি, সবচেয়ে বেশি অবদান আমার মায়ের। অনেক যুদ্ধ করে আমাদেরকে পড়ালেখা করাতে হয়েছে, সেটা অবশ্য অন্য কোনো দিন শুনবো আমরা। মার পাশে আছেন যিনি আমার বড় বোন কাকলি রানী দাস, উনি একজন ডেন্টাল সার্জন এবং বর্তমানে সিলেটে কর্মরত আছেন। এবং আমরা দুই ছোট ভাইয়ের, আমি এবং আমার বড় ভাইয়ের পড়ালেখার ক্ষেত্রে কিন্তু তার অবদান কিন্তু অনেক। এবং উপরে আছে যে আমার পাশে, উনি হচ্ছেন অনুপকান্তি দাস, সে একজন ব্যাংকার। অনেকদিন, প্রায় 15 বছর ব্র্যাক ব্যাংকে অনেক বড় বড় পোস্টে চাকরি করে বর্তমানে প্রাইম ব্যাংকের একটি ভাইটাল পোস্টে বদলি হয়েছে। এবং আমি যে নিশ্চিন্ত মনে পড়ালেখা করতে পেরেছি সেই জন্য কিন্তু আমার বড় ভাইয়ের কিন্তু অনেক অবদান আছে, এবং আমি নিজে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। অগ্নিশ্বর উপন্যাসটির রচয়িতা হচ্ছেন শ্রী বলাইচাঁদ মুখোপাধ্যায়, যাকে আমরা বনফুল নামেই বেশি চিনে থাকি। উনি হচ্ছেন বনফুল, যিনি 1899 সালে জন্মগ্রহণ করেন এবং 1969 সালে ওনার প্রয়াণ ঘটে। এবং উনি জীবদ্দশায় 1000-এরও বেশি কবিতা, 586টি ছোট গল্প, 60টির মতো উপন্যাস, 5টি নাটক এবং জীবনী গ্রন্থ ছাড়াও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন। একজন সব্যসাচী লেখক বলতে যা বোঝায় উনি ছিলেন তাই। সাহিত্যের এমন কোনো ভাগ নেই যেখানে তার বিচরণ ছিল না। তবে মজার ব্যাপার হচ্ছে উনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। উনি কলকাতা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে পাটনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উনি প্যাথোলজিতে MD ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে ভাগলপুরে উনি ওনার পেশাগত জীবন যাপন করেন। এটি হচ্ছে সেই বইয়ের ভূমিকা। এই অগ্নিশ্বর উপন্যাসটি বই আকারে প্রকাশিত হয় 1959 সালে। তার আগে একটি পূজা সংখ্যায় বেতার জগতে প্রকাশিত হয়েছিল। এবং এটি আমার ভূমিকা বা ডিসক্লেমার, যে যা বলছি এখানে, যে এটা তথাকথিত কোনো বুক রিভিউ না। আমি নিজে একজন সার্জন, সেজন্য একজন চিকিৎসককে নিয়ে লেখা বইয়ের চুম্বক অংশই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং বইটিতে একজন চিকিৎসক, বিশেষ করে একজন চিকিৎসক প্রশাসকের ব্যক্তিত্বকে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে এবং আমি শুধুমাত্র সেই দিকগুলোই তুলে ধরব। বইটি ভালো নাকি খারাপ এই কোনো ধরনের কোনো আলোচনায় আমি যাব না।
এবং অগ্নিশ্বর নিয়ে একই নামে উত্তম কুমারের একটি সিনেমাও আছে, এবং সিনেমাতে যে অংশগুলো তুলে ধরা হয়েছে সেগুলো নিয়ে আমি সিনেমাটি নিয়ে একটি রিভিউ বানিয়েছি, এবং ওই আলোচনাগুলো আমি ওইখানে করব। এবং দুটি আলাদা ভিডিও বানিয়েছি, কারণ যাতে একই কথার পুনরাবৃত্তি না হয়। এবং এটুকু বলে নিচ্ছি যে আমার উচ্চারণে অনেক দুর্বলতা আছে, তাই উচ্চারণজনিত বিভ্রাটের কারণে আমি একান্তই দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। চলুন তাহলে চলে যাই আমাদের মূল আলোচনায়। এবং বইটি শুরু হয়েছে খগেন নামক একজনের বর্ণনায়, এবং খগেন অগ্নিশ্বর বাবুকে পরিচয় করিয়ে দেন আমাদের কাছে এভাবে: ডাক্তার অগ্নিশ্বর মুখোপাধ্যায় সার্থক নামা ব্যক্তি। জানি না এখন তাহার চেহারা কেমন আছে, কিন্তু 30 বৎসর পূর্বে তিনি দেখিতে মূর্তিমান অগ্নিশিখার মতোই ছিলেন, যেমন উজ্জ্বল তেমনি প্রখর। কিন্তু অগ্নির সহিত তার সাদৃশ্য ওইখানেই শেষ হইয়াছে। তাহার বাহিরের খোলসটার অন্তরালে তাহার মর্মভেদী বেগ্ন তীক্ষ্ণ তীব্রতার নেপথ্যে যে স্নেহাতুর আদর্শবাদী ন্যায়পরায়ণ পরার্থপর সত্তাটি ছিল, লেলিহান অগ্নিশিখার তাহা থাকে না। তিনি যখন কাহারও হৃদয় বা মস্তক লক্ষ্য করিয়া ব্যঙ্গের তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করিতেন, তখন সে বেচারির মনে রাগ ছাড়া অন্য কোনো ভাবোদ্রেক হওয়ার সম্ভাবনা থাকিত না। আসলে তিনি অন্য ভাবোদ্রেক করিতে চাহিতেনও না। লোকে যেমন মশা, ছারপোকা, সাপ, ব্যাঙকে ঘর হইতে তাড়ায়, তিনি তেমনি অধিকাংশ লোককে নিজের সান্নিধ্য হইতে বিতাড়িত করিতেন। কোনো প্রকার বোকামি, গোড়ামি, ভণ্ডামি, নেকামি তিনি সহ্য করিতে পারিতেন না। তিনি প্রায় বলিতেন, বাইবেলে পড়েছি মানুষের মুখে একটা ডিভাইন লুক আছে, কিন্তু আমি তো বোভাইন লুক ছাড়া কিছু দেখিতে পাই না। তার সঙ্গে পেজমিরও মিশেল আছে, সব বোকা বদমাইশের দল। শুনে মনে হচ্ছে যে উনি খুবই অসামাজিক একজন লোক ছিলেন। যাই হোক, এ প্রসঙ্গে বলে নেই, ডিভাইন বলতে আমরা বুঝি সচরাচর যে স্বর্গীয় একটা ভাব, মানুষের মুখে একটা স্বর্গীয় একটা ভাব আছে। আর বোভাইন এই শব্দটা এসেছে ল্যাটিন থেকে, যার ইংরেজি করলে দাঁড়ায় মানে এটা হচ্ছে কাউ। কাউ মানে গরু। আচ্ছা, চলুন পরের অংশে চলে যাই। পরের অংশে একজন রোগীকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, যে অনেকদিন থেকেই একটা অসুখে ভুগছেন এবং ওনার অসুখ কমছে না। কুলদাবাবু নামে একজন ডাক্তার ওনাকে দেখছেন, এবং আজকে অগ্নিশ্বরবাবুর কাছে ওনাকে নিয়ে আসা হয়েছে। যা লেখা আছে বইতে সেটা বলছি। আমার বোনকে ভালো করে দেখিয়া তিনি গম্ভীর হইয়া গেলেন। তাহার পর বাহিরে আসিয়া আমাদের বলিলেন, এর তো বাঁচবার আশা নেই। আচ্ছা, এখানকার ডাক্তারবাবু কি কি ওষুধ দিয়েছেন দেখি। প্রেসক্রিপশন বাহির করিয়া দিলাম। ডাক্তারও নিকটে দাঁড়াইয়া ছিলেন। প্রেসক্রিপশনের উপর চোখ বুলাইয়া বলিলেন, কোনো ওষুধই তো বাদ রাখেননি দেখছি, এই ওষুধগুলো কেন দিয়েছেন? তিনি প্রেসক্রিপশনের কয়েকটা ওষুধ আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন। কুলদাবাবু কোনো উত্তর না দিয়া ভ্রুকুঞ্চিত করিয়া রহিলেন কেবল। ভাবটা যেন, কেন দিয়াছি তাহার তোমার মতো অর্বাচীনকে আমি বলিয়া লাভ কি? অগ্নিশ্বর কিন্তু নাছোড়। কেন দিয়েছেন এগুলো? সহসা কুলদাবাবুর জরাকুঞ্চিত মুখ হাসিতে উদ্ভাসিত হইয়া উঠিল। বললেন, দিলে ক্ষতি তো নেই। ও, আপনার চিন্তাধারা নতুন রকম দেখছি। কিন্তু রোগী যে খাটটায় শুয়ে আছে, তার নৈরুত কোণের পায়াটায় একজন বসে যদি দিনরাত হাওয়া করে যায়, তাতেও রোগীর কোনো ক্ষতি নেই। সেটা তো আপনার প্রেসক্রিপশন দেখছি না। যাক, ওনাদের আলোচনা আরো আগায়। উনি বলেন, আপনার বয়স কি 70 পেরিয়েছে? 72 চলছে। আর কেন, এইবার কাশিবাস করুন গিয়ে। ভালো কথা। আপনি কি এখানকার হাসপাতালে চাকরি করেন?
এত বয়স পর্যন্ত তো চাকরি থাকার কথা নয়। না, প্রাইভেট প্র্যাকটিস করি। এখানকার ডাক্তারবাবু ছুটিতে গেছেন, তাই তার হয়ে হাসপাতালে কাজ করছি। এটাও আমি একটু বিবৃত করে বললাম, কারণ আমি কয়েকটা কথাবার্তা বলবো। আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখি যে আমাদের এখানকার রোগীরাও একজন বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসকের কাছে আসার আগে অনেক কোয়াকদের কাছে যান। এমনকি বেশিরভাগই যে কোনো ফার্মেসিতে গিয়ে নানাবিধ ঔষধ নিয়ে নেন। এবং আসলে আমাদের এখানে প্রশাসনিক দুর্বলতাই হোক আর আমাদের অজ্ঞতার কারণেই হোক, ডাক্তার লিখতে সবাই খুব পছন্দ করে নামের আগে, এবং ডাক্তার লিখতে গেলে যদিও বাধ্যবাধকতা আছে, বাধ্যবাধকতা বলে যে একজন এমবিবিএস এবং বিডিএস ডক্টর ছাড়া বা ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। যদিও যারা ভেটেরিনারি সার্জন আছেন তারা নামের আগে ডাক্তার লিখতে পারেন, এটা নিয়ে আলাদা একটা আইন আছে। তবুও এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। এটার প্রয়োগ আমরা মাঠে ঘাটে দেখতে পাই না, কারণ একজন সাংবাদিকও লেখেন নামের আগে ডাক্তার লেখেন, আবার কোনো অ্যাডভোকেটও দেখি নামের আগে ডাক্তার লেখেন, এমনকি কবিরাজ নামের আগে কবিরাজ ছাড়াও ডাক্তার লেখে। মানে লিখতে গেলে তো আসলে কেউ কিছু বলছে না, এই জন্য যার যা খুশি লিখতে পারে। যাই হোক, এটা একটা ভিন্ন আলোচনা। ওনারা আমাদের কাছে আসার আগে যখন ইতোমধ্যে আমরা দেখি, বেশিরভাগকে দেখি যে সব ধরনের শক্তিশালী ঔষধ ওনারা পেয়ে গেছেন। এবং আরও মজার ব্যাপার, আমার দুশ্চিন্তার ব্যাপার হচ্ছিল এই ঔষধগুলো বেশিরভাগ ক্ষেত্রে তারা ডোজ সম্পূর্ণ করেন না। হয়তো ওনাদেরকে তারা দিয়ে দেয় 2টা ওষুধ, দামি ওষুধ ব্যবসার কারণে দিয়ে দেয় যে আপনি 2টা খেয়ে নেন, 3টা খেয়ে নেন। ওনারা ওই 2টা খাওয়ার পরে খেতে পারেন না, বা অনেক টাকা পয়সা যায় তো ওনারা কিনতে চান না, তখন আমাদের কাছে আসেন। এবং ওই সময় আমাদের অসহায় হওয়া ছাড়া উপায় থাকে না। আবার শুধু যে তারা কথা না, অনেক চিকিৎসকরাও কিন্তু দ্রুত রোগ মুক্তির জন্য উচ্চ ডোজের ঔষধ দেন। আসলে এটা বর্তমানে প্রতিযোগিতার বিশ্ব। প্রতিযোগিতা কেমন? রোগীরা চায় খুব দ্রুত সুস্থ হতে। ধরেন আমার কাছে একজন রোগী আসলো, আমি ওনাকে দেখলাম যে ওনার এরকম সমস্যা হয়েছে, এটা হয়তো বা নর্মালি জ্বর, এটা ওষুধ দিলে 7 দিন, না দিলে 1 সপ্তাহ, ভাইরাস ফিভার। ওকে, আমি দিলাম না, আমি বললাম যে হ্যাঁ আপনি একটু জ্বর মাপবেন রেগুলারলি, এই একটু ওষুধ খাবেন, সিম্পল ওষুধ এগুলো খাবেন, ভালো থাকবেন, আমাকে দেখাবেন পরে 7 দিন পরে এসে, বুঝিয়ে বললাম। কিন্তু রোগীর তো আসলে জ্বর কমছে না। তখন উনি চলে যাবেন আরেকজনের কাছে। হ্যাঁ, উনি পরের দিন সকালে আরেকজন ডাক্তারের কাছে চলে যাবেন, উনি ওনাকে হাই অ্যান্টিবায়োটিক দিবেন, এবং অ্যান্টিবায়োটিকের কারণে হয়তোবা 2 দিন পরে ওনার জ্বরটা কমবে। হয়তোবা অ্যান্টিবায়োটিক না দিলেও 3 দিন পর জ্বরটা কমের দিকে আসতো, কিন্তু তখন নামটা হবে যে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে রোগটা কমে গেছে। এখন এই প্রতিযোগিতায় টিকতে গেলে তো আসলে রোগী তো হারানো যাবে না, যার কারণে দেখা যায় এই প্রতিযোগিতা করতে গিয়ে আমরা অনেক সময় এইসব ওষুধপত্র যেগুলো প্রয়োজন হয় না দিতে হয়। তবে এটুকু বলবো, সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা দরকার না, উচিত না। এই যে এই ছবিটা যদি মনে করি যে সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়াটা কিন্তু বোকামি। আমরা জানি যে চিতাবাঘ সবচেয়ে বেশি দৌড়ায়। এখন সে যদি একটা গরুর সাথে বা একটা ছাগলের সাথে বা একটা খরগোশের সাথে সে যদি তার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার যোগ্যতা প্রমাণ করতে হয়, সেটা কিন্তু একটা বোকামি। তবে এই প্রতিযোগিতায় বলেন আর এই প্রশাসনিক দুর্বলতায় বলেন, এতে কিন্তু ক্ষতি হচ্ছে হলো আমাদের রোগীদের বা আমাদের মানুষদের। আমরা প্রায়শই অনেক রোগী পাই যাদের কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে সেটা পরীক্ষা করতে যখন আমরা দেই, ব্লাড টেস্ট করি বা ইউরিন কালচার সেন্সিটিভিটি করি, তখন দেখি যে উনি অনেক সময় দেখা যায় যে সব ওষুধে উনি রেজিস্ট্যান্ট, তার মানে কোনো অ্যান্টিবায়োটিক কোনো কাজ করবে না। আলেকজান্ডার ফ্লেমিং যখন পেনিসিলিন আবিষ্কার করেন, তার আগে মানুষ মারা যেত ইনফেকশনে, এবং সেখানে সঠিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারা যেত না সেই জন্য। আর নিকট ভবিষ্যতে, এটা গবেষণালব্ধ কথা, নিকট ভবিষ্যতে মানুষ মারা যাবে এসব অযৌক্তিক এবং অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহার কারণে। তাই আমি বলবো এখনই সময়, আপনার রোগী হিসেবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন থেকে বিরত থাকবেন। যারা প্রশাসক তাদেরকে অনুরোধ করব, তারা যেন অ্যাটলিস্ট ফার্মেসি থেকে যেন কোনো মানুষ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনতে না পারে, ক্রয় বিক্রয় নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কারা চিকিৎসা করবেন সেই চিকিৎসকদের একটা তালিকা থাকতে হবে।
এবং নামে বেনামে যে যেমনে পারে ডাক্তার লিখে চিকিৎসা করা শুরু করে দেওয়াটা বন্ধ করতে হবে। এবং যারা চিকিৎসা করবে মানুষ চিকিৎসকরা তারাও প্রতিযোগিতার অংশ না হয়ে এভিডেন্সের উপর ভিত্তি করে, উপসর্গ নয় বরং রোগের কারণ বিশ্লেষণ করে চিকিৎসা দিবেন, এটুকু অনুরোধ। যাক, চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই আমাদের অগ্নিশ্বর উপন্যাসে। অগ্নিশ্বরবাবু কিন্তু প্রাইভেট প্র্যাকটিসে টাকা ছাড়া কোনো রোগী দেখতেন না। তবে সে টাকা আবার উনি বিভিন্ন অজুহাতে ফিরিয়েও দিতেন। ওনার অফিসে একজন লোক আসে যে ওনার ছেলের অনেকদিন থেকে জ্বর, অসুস্থ, ওনাকে দেখতে যেতে হবে এবং ওই সময় যেতে হবে, এবং সেই জন্য উনি টাকা দিতেও রাজি আছেন। যদিও যখন অগ্নিশ্বরবাবু বলেন যে ওনার ফি 16 টাকা, তার মানে হচ্ছে ওই সময়ের জন্য অনেক বেশি, তখন ওই লোক কিন্তু ওনাকে ডাক্তার নাকি পিশাচ এ কথা বলতেও ছাড়ে না। তারপরও উনি বলেন যে না, আমি টাকা দিব, কিন্তু আপনাকে যেতে হবে এখন। তো অগ্নিশ্বরবাবু বলেন যে বাবা, আমি এখন যেতে পারবো না, অফিস টাইম আমি কোথাও যাই না। ওকে, তারপর বিকালবেলা উনি ওনার ছেলেকে দেখতে যান, দেখে ওষুধ দিয়ে আসেন এবং আসার সময় বাবুটার বিছানায় টাকাগুলো রেখে আসেন। পরে যখন লোকটা দেখতে পারে যে হ্যাঁ উনি তো টাকা রেখে গেছেন, তখন উনি আবার অগ্নিশ্বরবাবুর কাছে আসেন, তবে উনি অকপটে এটা অস্বীকার করেন, বলে যে না, আমি তো রাখি নাই। যাই হোক, অগ্নিশ্বরের ওই এক ধরন ছিল, তিনি যখন কাহার উপকার করিতেন তখন কাহাকেও সেটা জানাতে দিতেন না, এমনকি উপকৃতকেও নয়। তাহার প্রিয় শিষ্য সুবিমল তাহাকে একবার জিজ্ঞাসাও করিয়াছিল তিনি কেন এমন করেন। অগ্নিশ্বর উত্তর দিয়াছিলেন, ওরে বাপরে, এরকম না করলে রক্ষে ছিল আমার। বিদ্যাসাগরের জীবনী পড়নি? যদি কারো উপকারটি করেছ, অমনি সে শত্রু হয়ে গেছে তোমার। মেরেই ফেললো লোকটাকে শেষ পর্যন্ত। এমনি তো দুবেলা খাচ্ছি, পড়ছি, মোটামুটি সুখে আছি, এতেই তো অগণিত শত্রু সৃষ্টি হয়েছে। তার উপর তাদের পিঠে যদি উপকারের চাবুক পড়ে, তাহলে তো খেপে যাবে তারা, দেশ ছাড়া করবে আমাকে। অথচ উপকার না করেও পারি না, ওটা একটা রোগ বিশেষ, এ শর্ট অফ এক্সিবিশনিজম। যখন চাগার দেয় তখন বেএক্তার হয়ে পড়তে হয়, তাই যথাসাধ্য লুকিয়ে করি। এ প্রসঙ্গে আমি আমার কিছু নিজস্ব কিছু মন্তব্য করবো আর কি, যে আমরা কেন জানি না জাতি হিসেবে আমরা সবকিছু ফ্রিতে নিতেও পছন্দ করি, দিতেও পছন্দ করি, আবার যে জিনিসটা আমরা ফ্রিতে নেই সেটাকে পাত্তাও দিতে চাই না, এবং সুযোগ পেয়ে ফ্রি জিনিসের কোয়ালিটি নিয়েও প্রশ্ন করি। আমরা চিকিৎসকরা কিন্তু নিজেদেরকে ডাক্তার বিভিন্ন হেলথ ক্যাম্প, ফ্রি হেলথ ক্যাম্প কিংবা অনেকে ফ্রি খতনা ক্যাম্পও করেন। এবং ফ্রি হেলথ ক্যাম্প নিয়ে আমার যে জাজমেন্ট বা আমার যে বক্তব্য সেটা একটু অন্যরকম। আমি অনেক ক্ষেত্রেই মনে করি, আমার কাছে মনে হয় যে এই ফ্রি হেলথ ক্যাম্পগুলো অনেকটা রাজনৈতিক কারণ জড়িত থাকে এখানে। হয়তো দেখা যাবে যে ওই এলাকার কোনো এমপি ইলেকশন করবেন সামনে, অথবা এমপি হয়েছেন, অথবা এমপি না হোক নিজস্ব এলাকার চেয়ারম্যান বা মেম্বার ইলেকশন করবেন। উনি চান যে হ্যাঁ ওনার যে জনগণ যারা আছে, জনগণকে ওনার প্রতি আকৃষ্ট করার জন্য ওই এলাকায় একটা ফ্রি হেলথ ক্যাম্প করবেন। ফ্রি হেলথ ক্যাম্প করলে প্রচারণা করা যায়, এটা ওনার জন্য পজিটিভ একটা ইমেজ তৈরি করে। ওকে, উনি এই হেলথ ক্যাম্পের মাধ্যমে নিজের যোগ্যতা বাড়াচ্ছেন। মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে কারা? আমরা চিকিৎসকরা। আমরা ওনার হয়ে, ওনার পরিচিত যারা আছেন ওনার হয়ে ফ্রি হেলথ ক্যাম্প করে দিয়ে আসতেছি। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, এই ফ্রি হেলথ ক্যাম্পে যেসব ঔষধ দেওয়া হয়, খোঁজ নিলে দেখা যাবে তার থেকে অনেক বেশি ঔষধ আমাদের সরকারি হাসপাতালে 5 থেকে 10 টাকার টিকিট দিয়েও পাওয়া যায়। বুঝা গেল? এখন আসলে দরকার হচ্ছে কোনটা? দরকার হচ্ছে এই সরকারি সুবিধাগুলোকে আরো বৃদ্ধি করা। দ্বিতীয়ত হচ্ছে হলো এই সরকারি হাসপাতালে কি সুবিধা পাওয়া যায় এই নিয়ে মানুষকে সচেতন করা। সিটিজেন চার্টার, একজন মানুষের হাসপাতালে গেলে কি কি সুবিধা সে প্রাপ্য সেটা নিয়ে তাকে জানাইতে হবে। এবং অবশ্যই সরকারি সুবিধা যেন যাদের প্রয়োজন তারা পান এবং সবাই যেন সমানভাবে পায়, সেটা অবশ্যই মেনশন করা। যে একজন গরিব বলে সেবা পাবে না, একজন ধনী পাইবে, সেই রকম যেন না হয়। সবার জন্য সমান সেবা নিশ্চিত করা। এবং আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে ইদানিং খুব একটা
কথা প্রচলিত একটা মানবিক ডাক্তার, এবং আমার খুব অপছন্দের এই বিশেষণটা। আমি মনে করি ডাক্তারি একটি পেশা। আমরা এই যে এমবিবিএস ডিগ্রি লাভ করি তার আগে কিন্তু 4টা প্রফ দিতে হয়, প্রফেশনাল এক্সামিনেশন, মানে পেশাজীবীর পরীক্ষাগুলো দিয়ে তারপরে কিন্তু এমবিবিএস ডিগ্রি লাভ করি। আমাকে শেখানো হয় কিভাবে পেশাজীবী হতে হয়। তো এটা কিন্তু একটা পেশা, এটা সেবা বা এগুলা হতে পারে, বাট মূলত এটা একটা পেশা। এবং একজন পেশাজীবী হিসেবে আমাদের উচিত প্রত্যেক ক্ষেত্রে নিজের শতভাগ সততা দিয়ে বজায় রেখে চিকিৎসা দিয়ে যাওয়া। উনি মানবিক তখনই হবেন যখন উনি ওনার রোগীর প্রতি যত্নশীল হবেন, রোগীর প্রতি অ্যাকাউন্টেবল হবেন। উনি ফি নেন না। হ্যাঁ, ওনাকে যখনই পাওয়া যায়, ডাকা হয় তখনই পাওয়া যায়। উনি খুবই অ্যাভেলেবল। উনি যে কোনো জায়গায় চিকিৎসা দিয়ে দেন, বাসে, ঘাটে, রাস্তায়, যে কোনো জায়গায় ওনাকে বললে হলে নাক দেখে দেন, কান দেখে দেন, উনি এই ওষুধটার প্রেসক্রিপশন করে লিখে দেন। উনি অনলাইনে চিকিৎসা দেন। ওনাকে যে কোনো গ্রুপে, ওনার যে বেচের গ্রুপগুলো আছে ওখানে যদি জিজ্ঞাসা করো, হ্যাঁ এটার চিকিৎসা কি, উনি চিকিৎসা দিয়ে দেন। বাহ, উনি তো খুব মানবিক ডাক্তার। উনি খেতাব পেয়ে উনি খুশি। কিন্তু আমার কাছে মনে হয় এটা প্রহসন। সরি, আমি জানি আমার এই মতামত অনেকের পছন্দ হবে না, তবে মতামতটা একান্তই আমার, তাই আপনি আমল না নিলেই খুশি হব। আবার যেটা বলছিলাম আর কি, যে অনেকে ফ্রিতে মুসলমানি ক্যাম্প করে থাকেন, এবং আমার কাছে মনে হয় এই মুসলমানি ক্যাম্পটা অনেকটাই অমানবিক এবং অনেকটাই অস্বাস্থ্যকর। আমরা হাজাম দিয়ে মুসলমানি করাটাকে নিরুৎসাহিত করি। আমরা বই যাই, ওনাদের কাছে যাবেন না, কারণ ওনারা অনেকটা অমানবিক, অজ্ঞান না করে এবং কোনো ধরনের কোনো জীবাণুমুক্ত না করে ওনারা এই অপারেশনটা করে থাকে। তো কি দরকার এই বর্তমান যুগে হাজাম দিয়ে অপারেশন করানো, মুসলমানি করানো? এর চেয়ে আপনি সার্জনের কাছে যান। কিন্তু আমরা আবার অন্য পক্ষে আমরা কিন্তু এই মুসলমানি ফ্রি হেলথ ক্যাম্প বা মুসলমানি ক্যাম্পের নামে আমরা এখানেও দেখা গেছে যে রাজনৈতিক কারণ, হয়তোবা ওই এলাকার কোনো প্রভাবশালী লোক এরকম মুসলমানি আয়োজন করেছে, তাতে গিয়ে আমাদের যারা সার্জন যারা আছেন তারা গিয়ে মুসলমানি করে দিয়ে যাচ্ছেন। কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু খুব ভালো একটা জায়গা থাকে না। একটা অপারেশন থিয়েটার তো লাগবে, একটা জীবাণুমুক্ত করার ব্যবস্থা থাকা লাগবে, ইনস্ট্রুমেন্ট থাকা লাগবে আলাদা আলাদা। ওকে, তো আমরা কিন্তু সেই, আমার কাছে মনে হয় এটা অপরাধ করার মতোই হচ্ছে। এবং এই ক্যাম্পে এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা হয় সেটা আমার কাছে একটা ভাবার বিষয়। যাই হোক, চলুন আমরা উপন্যাসে চলে আসি। আমি আসলে এক্সট্রা কথা বেশি বলছি, এটা আমার দুর্বলতা। যাই হোক, ওনার ছেলে শ্বশুর, ওনার একটু বলে রাখি, ওনার ছেলে ছিল কয়েকজন, এর মধ্যে ছেলেগুলা কিন্তু আবার যেটা স্বাভাবিক হয়ে থাকে, যারা নীতিবান হন, হ্যাঁ, তাদের ছেলে মেয়েগুলা কিন্তু আবার নীতিভ্রষ্ট অনেক সময় হয়ে যায়। ওনার ছেলেটাও একটু নীতিভ্রষ্ট হয়েছিল, টাকা পয়সার জন্য সে একটা বিয়ে করে আর কি। যাক, ওনার ছেলের শ্বশুর অনেক টাকাওয়ালা, ওনাকে চা বাগানের মালিক, ওনাকে ওই চা বাগানে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে চাকরি করতে অনুরোধ করে আর কি। তখন উনি অগ্নিশর্মা প্রত্যুত্তর দেন, চিঠির মাধ্যমে লেখেন যে আপনার চিঠি পেলাম, কিন্তু আপনার প্রস্তাবে রাজি হতে পারলাম না। আমি একটু খেপাটে গোছের লোক। রবি ঠাকুরের খেপা পরশ পাথর খুঁজে বেড়াতো। আমি সারা জীবন খুঁজে বেরিয়েছি স্বাধীনতা, যা এদেশে পাওয়া অসম্ভব। যখন ডাক্তারি পাশ করে বেরোলাম তখন মনে হয়েছিল এটা স্বাধীন ব্যবসা। এবার বোধ হয় স্বাধীনতার আস্বাদ কিছু পাওয়া যাবে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বুঝলুম, ও বাবা, এদেশে স্বাধীন ব্যবসা করা মানে তো সকলের মন রেখে চলা। প্রতিবেশী থেকে আরম্ভ করে গুরু ঠাকুর, দালাল, দোকানদার, সকলের পায়ে তেল দিতে হবে। খোসামত করতে হবে গায়ের কোয়াকদের, প্রতিযোগিতা করতে হবে কম্পাউন্ডার, হোমিওপ্যাথ আর কোব্রেজদের সঙ্গে। মাদুলি, কবচ, ওলাবেবি সকলের সঙ্গে আপোষ করে চলতে হবে। সামনে পিছনে ডাইনে বাঁয়ে লোকে লাথাবে, অপমান করবে, তুমি টু শব্দটিও করতে পারবে না। বর্তমান প্রেক্ষাপটেও কিন্তু আমি বলবো এই কথাবার্তাগুলো 100%ই সত্য। আমি যে অ্যাওয়ারনেস ভিডিওগুলো বানাই এর বেশিরভাগ জায়গায় থাকে যে আপনারা দয়া করে একজন বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসকের কাছে আসেন। আপনারা কোয়াকদের কাছে যাবেন না, আপনারা কবিরাজদের কাছে যাবেন না, আপনারা একজন চিকিৎসকের কাছে আসেন। এবং যে প্রাইভেট প্র্যাকটিসে যদি বাস্তব অভিজ্ঞতা বলি, এখানেও তাই।
আমরা অনেকটাই দালালদের কাছে, কোয়াকদের কাছে, কম্পাউন্ডারদের কাছে, কোবরেজের কাছে আমরা দায়বদ্ধ। আমরা এটা আসলেও আমি বলবো এটা আমাদেরই দুর্বলতা, আমাদের প্রশাসনিক দুর্বলতা। যাই হোক, আশা করতে পারি কোনো একদিন এগুলো থেকে আমাদের মুক্তি পাবো আমরা। আশা করতে দোষ কি? যাই হোক, আবার বইয়ে চলে যাই। শুট করে কে চাকরি নিলাম, সারা জীবন চাকরিই করেছি। চাকরিতেও খানিকটা গ্লানি ছিল বটে, কিন্তু একটি মনিবকে সন্তুষ্ট রাখতে পারলে আর কোনো ঝঞ্ঝাট ছিল না। সে মনিবটি সাধারণত শিক্ষিত সাহেব হতো। অধিকাংশ ক্ষেত্রেই গুণের কদর করত তারা। চাকরি করে খানিকটা স্বাধীনতা ভোগ করেছিলাম। আসলে আমি বলবো আমাদের চাকরির সুদিন মনে হয় ফুরিয়েছে। এখন মনিবরা এত গুণের কদর করেন কিনা জানি না, তবে তেলের কদর আর পয়সার কদর ভালোই হয়, এটাই বলে শুনতে পাই। নাকি মহান চিকিৎসকের শেষ জীবন নিয়ে বইতে যা লেখা আছে সেটা হলো উনি ওনার শেষ জীবন একটি প্রসিদ্ধ মহাপুরুষের নামে সাথে যুক্ত একটি হাসপাতালে চাকরি করতেন। যাক, সেখানে উনি সার্জন হিসেবে মনে কাজ করতেন আর কি, যেটা বোঝা যাচ্ছে যে তিনি একটি গরিব রোগীর অপারেশন করিবেন বলিয়া আগের দিন হইতে তাহাকে ঔষধ, এনিমা প্রভৃতি দিয়ে একটি আলাদা খালি ঘরে রাখিয়াছিলেন। পরদিন গিয়ে দেখেন রোগী সেখানে নাই। জিজ্ঞাসা করিলাম, এ কোথা গেল? হাসপাতালের ছোট ডাক্তারবাবু বলিলেন, মহারাজের আদেশে তাহাকে জেনারেল ওয়ার্ডে লইয়া যাওয়া হয়েছে। কেন? উত্তর আসলো, হাসপাতালে একজন বড় পেট্রন আসবেন, টেলিগ্রাম করেছেন, তার জন্যে যেন একটা ঘর খালি রাখা হয়। অন্য ঘর ছিল না, তাই এই রোগীটাকে সরিয়ে দেওয়া হয়েছে। মহারাজ কোন জিজ্ঞাসা করলেন যে কেন এরকম করলেন? মহারাজ বললেন, কি করব বলুন, একে এত বড় লোক, তাই আমাদের একজন পেট্রন, তার অনুরোধ এড়ানো শক্ত। যেখানে আপনার রোগীকে দিয়েছি সে বেডটাও ভালো, বেশ ফাঁকা। উত্তরে অগ্নিশবাবু বললেন, ভালো কি মন্দ সেটা আমি ঠিক করব। যাক, আমার এখান থেকেও চাকরিটা গেল তাহলে। এত বড় মহাপুরুষের নামে হাসপাতাল, এখানেও ধনী দরিদ্রের ভেদ। এখানে আমার থাকা পোষাবে না, কালে আমি চলে যাব। মহারাজ তাকে বোঝাবার জন্য বললেন, দেখুন, অপরের দাক্ষিণ্যের উপর নির্ভর করে আমাদের চলতে হয়। যাহারা দাক্ষিণ্য দেখান তারা কিছু সুবিধা প্রত্যাশা করেন, সুতরাং আমরা নিরুপায়। অগ্নিশবাবু উত্তর দিয়েছিলেন, তা বুঝতে পারছি, ওদেশে কিন্তু ওরা এমন নিরুপায় হয় না। আমেরিকার মেও ব্রাদার্সের ক্লিনিকের ইতিহাস পড়ে দেখবেন, সেখানে আমেরিকার প্রেসিডেন্টও যদি যান, তার জন্যেও কোনো পক্ষপাতিত্ব দেখানো হয় না, তিনি চানও না। মেও ব্রাদার্স, মেও ক্লিনিক আমেরিকাতে অনেক পুরনো একটা ক্লিনিক এবং খুবই স্বনামধন্য ক্লিনিক, এবং এখনও সেটা বর্তমান আছে। এবং বাস্তব অভিজ্ঞতা যদি আমি বলি, এটা একটা সঠিক উপলব্ধি। চিকিৎসা হতে সবার জন্য সমান, এটা আমাদের বইপত্রে লেখা আছে, কিন্তু আমরা কাগজে কলমে সেটা করতে পারি না। এবং আমরা যদি পত্রিকা দেখি, সেখানেও মাঝে মাঝে দেখি আমরা যে হ্যাঁ, অনেক সময় দেখি বাইরের দেশের রাষ্ট্রপ্রধানরাও ওনাদেরকে অনেক সময় চিকিৎসকরা অপেক্ষা করান। ঠিক আছে, যাই হোক, এটা অবশ্যই আমাদের দেশে একটা অলিক স্বপ্ন। ওনার জীবন সায়ান্নে উনি ওনার ছেলেকে একটা চিঠি লেখেন আর কি। ছেলে চাচ্ছিল যে উনি যেন ওনার কাছে যান। চিঠিটা আমরা একটু পড়ি। আমি আর তোমাদের কাছে ফিরব না। চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম তথাকথিত ভদ্র সমাজ আমাকে স্থান দিবে না, বা কোথাও আমার স্থান নেই। কোথাও নিজেকে খাপ খাওয়াতে পারলাম না। হতচ্ছাড়া দেশকে গালাগালি দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আবার হঠাৎ আবিষ্কার করেছি এই দেশকেই ভালোবাসি, এর শত দোষ সত্ত্বেও। এ দেশ ছেড়ে কোথায় যাব? তাই ঠিক করেছি, তোমরা যাদের অপাংক্তেয় করে রেখেছ তাদের মধ্য দিয়েই এবার থাকব। বিদ্যাসাগর মশাই শেষ জীবনে সাঁওতালদের মধ্যে এসে বাস করেছিলেন। তিনি নাস্তানাবুদ হয়েছিলেন তোমাদের ভালো করতে গিয়ে, আর আমি নাস্তানাবুদ হয়েছি কিছু না করেই। তাই ঠিক করেছি যে কটা দিন বাঁচি ভদ্র সমাজের আওতা থেকে দূরে থাকব। কালোবাজারের আলকাতরা তো সকলের গায়ে লেগেছে।
কালোবাজারে রাস্তা করে যাদের কিলবিল করতে দেখি তারা তো সবাই সাহেবী পোশাক পরে ভদ্র সন্তান। তাদের তোমরা বয়কট করো না, বরং সেলাম করো, কারণ তারা ধনী, গুণীদের নয়। ধনীদের পূজা করাই ভদ্র সমাজের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আমি দূর থেকে প্রণাম করে সে সমাজ থেকে সরে পড়েছি। আসলে এই কথাগুলো এতটাই বাস্তব, আমরা এখন প্রায় সময় দেখি, এবং এটা উচিত যে আমাদের প্রচুর ইঞ্জিনিয়াররা তো আগে থেকে দেশ ছেড়ে পালিয়েছেন, চলে গেছেন আর কি, কারণ আমাদের দেশ তাদেরকে রাখতে পারছে না। এবং এখন ডাক্তারদের ভিতরেও কিন্তু বিদেশে চলে যাওয়াটাও অনেকটা সহজ, এবং ওইখানকার তো আসলে টাকা পয়সাও বেশি, সম্মানটাও বেশি। আমাদের এখানে প্রায়শই আমরা দেখি চিকিৎসক নিগ্রহের প্রায় দিনই আপনি পত্রিকা পড়েন বা ফেসবুকে দেখলে পাবেন যে কোথাও না কোথাও কেউ না কোনো চিকিৎসক মার খাচ্ছে। তো কেউ না দেশটা থাকবে। যাই হোক, এই ওনার কথাবার্তাগুলো শুনে অনেকে তো ইন্সপায়ার্ড হবে, তবে বাস্তবতা অনেক কঠিন আসলে। খগেন, যার কথাতে এই উপন্যাসটা লেখা হচ্ছে, ওনাকে দেবতার মতো শ্রদ্ধা করতেন এবং ওনার খোঁজ করতে থাকেন সবসময় যে কীভাবে ওনাকে পাবো। কিন্তু এই অগ্নিশ্বরবাবু শেষ জীবনে কোনো জায়গাতে 1-2 মাসের বেশি থাকেন না। চিকিৎসাই করতেন উনি বিভিন্নভাবে, কিন্তু 2 মাস 3 মাসের বেশি কোথাও থাকতেন না বেশি। একবার কয়েকজন বেদেনীদের সাথে খগেনের দেখা হয় এবং সেখানে ওদের ভাষা মতে খাখা বাবার সাথে তার আলাপ হয়। খগেন কিছু দূর আলাপ করে বুঝতে পারেন যে হ্যাঁ, এই খাখা বাবাই হচ্ছেন আসলে অগ্নিশ্বর বাবু। আলাপচারিতার মাঝে কিছু কঠিন সত্য আরও আমি উঠে আসে এবং সেগুলোর চুম্বক অংশ আমি তুলে ধরছি। আমি বাঙালি, বিদ্রোহ আমার মজ্জাগত। মনে করুন, দেশের শত্রু নিপাতের আমি অভিনব পন্থা বার করেছি। ধরুন, আমার মনে হয়েছে স্বাধীনতা অর্জনের জন্য যে বাঙালি একদিন ইংরেজের সাথে লড়েছিল, এবার তার দুর্নীতির সঙ্গে লড়া উচিত। যদি দরকার হয় তার জন্য প্রাণ দিক। এখানে দুর্নীতি আসর জাকিয়ে বসেছে সব জায়গায়। ধরুন, যদি আমি ভেবে থাকি যে আমাদের স্বাধীনতাকে অম্লান অক্ষুণ্ণ রাখতে হলে এদের সরাতে হবে, তা করতে গিয়ে যদি 2-1টা ভালো লোকও মারা পড়ে, তাতেও ক্ষতি নেই। ফ্রেঞ্চ রিভলিউশনের সময় ওরা রোবসপেয়ার, ডেন্টনের মতো লোককেও বলি দিয়েছিল। তিনি আরও বলেন, কিছুতেই যখন ছাড়বেন না তখন শুনুন, আমি মশাই ডাক্তার। মানুষকে বাঁচানোই আমার কাজ, মারা নয়। দুরাত্মা, মহাত্মা, সতী, অসতী যে কেউ আমার কাছে অসুস্থ হয়ে আসবে, তাকে আমি সুস্থ করতে চেষ্টা করব। নেপোলিয়নের গল্পটা মনে আছে আপনার? একবার এক যুদ্ধক্ষেত্রে নেপোলিয়ন খুব বিব্রত হয়েছিলেন কতকগুলি মুমূর্ষ সৈন্য নিয়ে। তাদের খেতে দেয়া লাগছে, অথচ তারা কোনো কাজে আসছে না। তখন তিনি আর্মি ডাক্তারকে ডেকে বললেন, ওদের তুমি মেরে ফেলো, কি লাভ ওদের বাঁচিয়ে রেখে। ডাক্তার উত্তর দিয়েছিলেন, আমার কাজ বাঁচানো, মারা নয়। আপনার হাতে অস্ত্র আছে, নিধন করাই আপনার কাজ। আপনি মেরে ফেলুন না ওদের, আমি পারবো না। আমি সেই ডাক্তারের সগুত্র। এই হতবাগা দেশের রুগ্ন, খিটখিটে, বদমাইশ বেকারগুলোকে বাঁচিয়ে লাভ নেই জানি, কিন্তু তবু ওদের বাঁচাবারই চেষ্টা করি। ও ছাড়া আর আমি কিছু পারি না, জানিও না। ওই জিপসি মেয়েগুলো আমার রোগী। পরে সত্যি প্রমাণিত হয়েছিল যে খগেশ্বর মুখোপাধ্যায় মানে খাকা বাবা ডাক্তারই করেন, এবং গরিবের ডাক্তার তিনি। দিন দরিদ্র অসহায় যাহারা, তাহাদেরই তিনি চিকিৎসা করেন। যে যাহা দেয় তাহাই গ্রহণ করেন। মহত্ব আস্ফালন করিয়া কাহারও ফি ফেরত দেন না। জোর করিয়া কাহারও নিকট হইতে কিছু আদায়ও করেন না। এক শহরে বেশি দিন থাকেন না, 1 মাসের বেশি কোথাও না। সারা দেশ মতো তিনি ঘুরিয়া বেড়ান। একবেলা খান সপাক, মানে নিজে পাক করে খান। পরনে থাকে সাদা থান, লং ক্লথের পাঞ্জাবি, পায়ে চটি। এভাবেই জীবনের ইতি টানে নিয়ে অসাধারণ ব্যক্তি। এবার চলেন জেনে নিই এই অগ্নিশ্বর মুখোপাধ্যায়, যার নামে এই উপন্যাস, উনি কি আসলে বাস্তবে কেউ ছিলেন কিনা। আসলে বনফুলের সৃষ্ট এই চরিত্র আদতে হলেন মেডিকেল কলেজের প্রসিদ্ধ চিকিৎসক ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায়, যিনি 1825 সালে জন্মগ্রহণ করেন এবং 1965 সালে ওনার মৃত্যু হয়। এবং উনি বনফুল বা বলাচাঁদ মুখোপাধ্যায়ের মেডিকেল কলেজের শিক্ষক ছিলেন। তবে উনি শুধু চিকিৎসা শাস্ত্রের নয়, উনি সাহিত্য চর্চারও শিক্ষক ছিলেন। ওনার
এই উপন্যাসের দৃঢ়চেতা যে চিকিৎসকের ছবি পাওয়া যায় তা সাধারণভাবে অভাবনীয় মনে হলেও অতিরঞ্জিত নয়। বনবিহারী ছিলেন এক অবিশ্বাস্য চরিত্র। যদিও এখানে ওনার ছেলে মেয়েদের কথা বলা আছে, কিন্তু বাস্তবে অগ্নিশ্বর ছিলেন বা বনবিহারী মুখোপাধ্যায় ছিলেন অকৃতদার। বাস্তবের এই বহুমুখী প্রতিভার অধিকারী অগ্নিশ্বর ছিলেন বহ্নিমান অগ্নিশিখা। একদিকে রাতের অন্ধকারে বিপ্লবীর শরীর থেকে গুলি বের করে নিয়ে বলছেন বন্দে মাতরম, আবার দুস্থ রোগীর চিকিৎসার খরচ তুলে নিচ্ছেন নিজের কাঁধে। অন্যদিকে সৃষ্টি করে চলেছেন অমোঘ সব সাহিত্য। লিখেছেন শনিবারের চিঠি, বঙ্গবাণী, ভারতবর্ষ, বসুমতী সহ অন্যান্য অনেক নামি দামি পত্রিকায়। বেপরোয়া নামে তাদের যে দল ছিল তার অন্যতম সভ্য বিষ্ণুচরণ ভট্টাচার্যের সম্পাদনায় 1930 খ্রিস্টাব্দে বেপরোয়া নামে উনি একটা পত্রিকা প্রকাশিত করেন এবং সেখানে বেশিরভাগ লেখাই ছিল বনবিহারী। প্রকার ভিন্নক ও ছদ্মনামের আড়ালে থাকায় চিকিৎসক সাহিত্যিকের গল্প, উপন্যাস, নাটক ছিল শ্লেষ এবং ব্যঙ্গবৃত্তিতে ভরা। কৌতুক ও বিদ্রুপের মাধ্যমে তিনি সমাজে পরিবর্তন আনতে চেয়েছিলেন। ব্যক্তি আক্রমণ কখনো তার লক্ষ্য ছিল না। তিনি ল্যাম্পুন লেখেননি কখনো। তার আক্রমণ ছিল সমাজ ধর্মের অন্তর্গত অন্ধতার বিরুদ্ধে। বিশেষত ধর্ম নিয়ে তার যুক্তি ছিল অকাঠ্য। কারণ ধর্ম অন্যের উপর চাপিয়ে দেওয়া বিরুদ্ধাচরণ করে গিয়েছেন আজীবন কৌতুকের ঢঙে। ধর্ম তার মধ্যে যক্ষা রোগের মতো এক দুরারোগ্য ব্যাধি। তিনি দেবদেবীর মধ্যে বিশ্বাসী ছিলেন না। প্রকৃত মানুষের সঙ্গে দেখা হয়েছিল তার কাছে তীর্থ দর্শন। যাই হোক, আমি আমার মতো করে আসার চেষ্টা করেছি অগ্নিশ্বর উপন্যাসটিকে আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য। অবশ্যই প্রফেশনাল কোনো কিছু হয়নি, আমি জানি। তারপর আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন দেখেছেন, অনুরোধ করব নিজেরা এই বইটি পড়ে নেওয়ার জন্য। বইটি অবশ্যই যে কোনো বইয়ের দোকানে পাবেন, PDF বইটিও পাইতে পারেন এবং সিনেমাটি দেখতে পারেন। সিনেমাটি আসলে এখানে উত্তম কুমার খুব অসম্ভব সুন্দর অভিনয় করেছেন। সিনেমাটি ইউটিউবে আছে, আপনি দেখে নেবেন। তো ধন্যবাদ এতক্ষণ তো দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।